দর্শক, আমরা পত্রিকার প্রধান খবরগুলো দেখে নিচ্ছিলাম। এবার একটু আলোচনায় যেতে চাই। আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান শামীম, সিনিয়র সাংবাদিক এবং একই সাথে তিনি ক্রীড়া বিশ্লেষকও। মাহমুদুল হাসান শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। খেলা নিয়েই মূলত আপনার সাথে আলোচনা করতে চাই, কারণ আজ গণমাধ্যমের পাতায় প্রধান খবরগুলোর জায়গায় অবশ্যই খেলা জায়গা করে নিয়েছে। সেই আলোচনায় যাব, তবে তার আগে অন্যান্য খবরগুলো একটু নজর দিয়ে নিই। আমাদের পত্রিকা আসলে আমাদের এই আয়োজনটি থাকে এরকম যে পত্রিকার খবরগুলো আমরা একটু চোখ বুলিয়ে নিই। কালের কণ্ঠের আজকে আমরা প্রধান খবরটি যদি দেখি, সেখানে দেখছি যে খাদ্যে ভেজাল ঠেকানোর উদ্যোগ নেই, খাদ্যপণ্যে মেশানো রাসায়নিক উপাদান। সেক্ষেত্রে বলা হচ্ছে আমাদের মানে যেরকম আমরা কৃষিতে দেখতে পাচ্ছি যে সেখানে রাসায়নিক উপাদান আমাদের ক্ষতি করছে, একইভাবে যেগুলো তৈরি করা খাদ্যপণ্য যেমন পাউরুটি, বিস্কিট, কেক, এই জাতীয় খাবারগুলির মতো নানা ধরনের রাসায়নিক দেওয়া হচ্ছে, আমরা জানি সেটি শরীরের জন্য কতটা ক্ষতিকর, সেই বিষয়টি নিয়ে তাদের এই প্রতিবেদন। এটি মূলত দেখার দায়িত্ব যাদের, তারা আসলে এই জিনিসগুলো কোনোভাবেই দেখেন না। এবং মূল কথা যেটি, সেটি হচ্ছে যে কঠোর আইন এখানে নেই। আপনার কাছে একটু জানতে চাই যে এটি কি শুধুমাত্রই গণমাধ্যমের দায়িত্ব, নাকি এই খাদ্য বিষয়ক তো আমাদের নানা ধরনের প্রতিষ্ঠান রয়েছে, বিএসটিআই থেকে শুরু করে আরও নানা ধরনের প্রতিষ্ঠান রয়েছে, তাদের আসলে শক্তি কতখানি রয়েছে এই এদের দৌরাত্ম্য কমানোর জন্য, যে যারা আসলে রাসায়নিক ব্যবহার করে বা অতিমাত্রায় রাসায়নিক ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করেন? এবং আমি বলবো যে আমাদের একটা বড় ধরনের গাফিলতি রয়েছে। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে যদি খোঁজ নেন, যে এই খাদ্যের ব্যাপারে কিন্তু তারা খুব সংবেদনশীল এবং এই ব্যাপারে অত্যন্ত কড়াকড়িভাবে তারা সেটা নিয়ন্ত্রণ করে থাকে, মানটি দেখে থাকে। আমাদের দেশে আমার মনে হয় না যে এই ব্যাপারে খুব ধরনের মানে বড় ধরনের সংবেদনশীলতা আছে আমাদের যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের। তারা যেগুলো মানে দেখবেন, এটি এই হয় না, এই পর্যবেক্ষণটি সম্ভবত হয় না, এই মান নিয়ন্ত্রণের ব্যাপারটি দেখা হয় না এবং এটি আমাদের জন্য জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমরা দেখেছি যে উৎপাদনের ক্ষেত্রে যেমন এটি হয়, এবং এখন আমরা দেখছি যে প্রক্রিয়াজাত যে আইটেম, সেই আইটেমও যে রাসায়নিকগুলো ব্যবহার করে সেগুলো কোনগুলো ব্যবহার করা হবে, এই জিনিস সম্বন্ধে হয়তো আমার মনে হয় যে যারা ব্যবহার করেন তাদের অনেকেরই হয়তো ওরকম ধারণা নেই। তারা মনে করেন যে এটা দিলে ভালো হবে, তারা এটা দেন, কিন্তু এটা কি পরিমাণ ক্ষতিকর আমাদের জন্য, মানে মানুষ জনস্বাস্থ্যের জন্য, সেই ব্যাপারে বোধহয় তাদের সচেতনতার একটু কম বা তাদের এই ধরনের ধারণা নেই। এবং এই ব্যাপারে কর্তৃপক্ষ যারা এই জিনিসটি নিয়ন্ত্রণ করবেন, যারা এই জিনিসটি দেখবেন, আমি মনে করি সেখানে বড় ধরনের গাফিলতি আছে, সেখানে বড় ধরনের নজরদারির ঘাটতি রয়েছে এবং এই ঘাটতির জন্য জনস্বাস্থ্য মানুষকে কিন্তু নানান ধরনের ইয়ে করতে হয়, সমস্যায় পড়তে হয়। আপনি যদি হাসপাতালগুলো যদি দেখেন, চিকিৎসা ক্ষেত্রে খোঁজ নেন, তাহলে দেখবেন যে আমাদের নানান ধরনের রোগ আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে এবং এই বেড়ে যাওয়ার পিছনে এবং মূল কারণটি হচ্ছে কিন্তু এই খাদ্যে যে ভেজাল, খাদ্যে যে রাসায়নিকের ব্যবহার, অনিয়ন্ত্রিত ব্যবহার, মানে ক্ষতিকর ব্যবহার, সেইগুলো কিন্তু একটি বড় ব্যাপার। আরেকটি খবর একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আজ মেয়র তাপসের, দক্ষিণের মেয়র তাপসের 4 বছর হচ্ছে। তিনি আজ সেই 4 বছর হওয়া উপলক্ষে বলেছেন যে ঐতিহ্যে সমৃদ্ধ পরিকল্পিত ঢাকা নগরী গড়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। আমরা যদি একটু স্কুটিনি করি, এই 4 বছরে যে প্রত্যয় আমরা দেখলাম তিনি সাংবাদিকদের সামনে ব্যক্ত করেছেন, সেটির ছায়া কতটা দেখলেন 4 বছরে? এটি আমাদের সবাই বলেন, যেই ক্ষমতায় আসেন, সেটা মেয়র হোক আর অন্য পর্যায়ে হোক, যারাই ক্ষমতা আসেন তারা বলেন যে আমরা এরকম সুন্দর একটা ইয়ে করবো, সুন্দর একটা সিস্টেম চালু করব। গত 4 বছরে আমরা ঢাকা শহরে যেটি দেখছি, অনেক ধরনের অসঙ্গতি আছে আমাদের, সেটি খুব সহজেই রাতারাতি তুলে ফেলা সম্ভব না। আমাদের মেয়ররা কোনো কোনো ক্ষেত্রে হয়তো তারা চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টাটি যে পরিকল্পিতভাবে হয়েছে সেটিও কিন্তু না। আমরা দেখেছি অনেক অবৈধ দালানকোঠা ভাঙা হয়েছে, রাস্তা পরিষ্কার করার জন্য অনেক কিছু করা হয়েছে, সম্প্রতি যানজট কমানোর জন্য পুলিশ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এবং যেটি হচ্ছে যে যে কাজটি করা দরকার, যেভাবে করা দরকার, জনগণের কাছে যেটি মানে চোখে পড়বে, জনগণ যেটি সুফল ভোগ করবেন, সেই ধরনের কাজগুলা দুই একটা যদি হতো তাহলে হয়তো
আমরা খুশি হতাম। কিন্তু যেমন ধরুন বাস রুট নিয়ে যে একটি ব্যাপার ছিল, সেটি দীর্ঘদিন দিয়ে ছিল। আগের মেয়র আনিসুল হকও সেটি করতে চেয়েছিলেন, কিন্তু এই কাজটি কিন্তু হয়নি, এখনো সেটি করা যায়নি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে বাস 4-5টি কোম্পানি ভিত্তিতে যে একটা সুনিয়ন্ত্রিতভাবে ঢাকার গণপরিবহনটা চালানো হবে, সেই প্রক্রিয়াটি শুনছি আজকে অনেক বছর, বোধহয় বছর দশকই হয়ে গেল, কিন্তু সেটি কিন্তু হ্যাঁ, কতটা পরিকল্পিত নগরী আসলে 4 বছরে আমরা তেমন কোনো ছাপ দেখতে পাইনি। বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো আমি অন্তত দেখতে পাইনি, আমার চোখে পড়েনি। আরেকটি খবরে নজর দিতে চাই, এটি ভালো খবর, বেশ ভালো খবর এবং আশার খবর আমি বলতে চাই। সেটি হচ্ছে জনকণ্ঠের আজকে প্রধান খবরটি আমরা দেখছি, প্লাস্টিক বর্জ্যের সড়ক। এই বিষয়টি বেশ কয়েকদিন থেকেই আলোচনা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশেই আসলে এটির দেখা গেছে যে তারা করেছেন এই ধরনের সড়ক, যে বিটুমিনের সাথে প্লাস্টিক বর্জ্য মিলিয়ে সেটাকে আসলে রিসাইকেল করে সেটি মেশানো হচ্ছে রাস্তার বিটুমিনের সাথে, এবং সেই সড়ক বলা হচ্ছে যে অতিরিক্ত গরমে বিটুমিন গলবে না এবং বৃষ্টিতেও ক্ষতি হবে না। পরীক্ষামূলকভাবে মাহমুদপুরে একটি রাস্তায় ব্যবহার করা হচ্ছে, এটি আস্তে আস্তে সারা দেশে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। আপনার বক্তব্য জানতে চাই। এটি নিঃসন্দেহে ভালো খবর। আমাদের রাস্তার যে প্রতি বছর যে সমস্যা হয়, রাস্তার যে নষ্ট হয় বিটুমিনের কারণে যে প্রবলেমগুলো হয়, এটি একটি বড় ব্যাপার এবং এই ধরনের গবেষণা কিন্তু অনেক আগে থেকে হচ্ছে। আমি জানি যে বহু আগের ঘটনা যে বাংলাদেশে এই বিটুমিনের সঙ্গে ধানের যে খোসা বলে সেটি ব্যবহার করে, সেটি ব্যবহার করে রাস্তা কার্পেটিং করা যায় কিনা সে নিয়েও গবেষণা হচ্ছে, এবং এ নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে। এবং যেটি হচ্ছে যে ভারতে এই প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে এবং আমরা এই প্রযুক্তিটি ব্যবহার করার চেষ্টা করছি, এবং যদি এটি সফল হয় তাহলে আমি মনে করি যে আমাদের একদিকে পরিবেশের যেমন সুবিধা হবে, অন্যদিকে আমাদের রাস্তার যে মান সেটিও রক্ষা করা সহজ হবে, আমাদের রাস্তা রক্ষণাবেক্ষণটা সহজ হয়ে যাবে। জি, এবং একই সাথে যদি আমরা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার যেগুলো রয়েছে সেগুলো যদি বিভিন্ন স্থাপনায় যদি ব্যবহার করা যায়, নিশ্চয়ই প্লাস্টিক বর্জ্য থেকে মুক্তি পাবে পরিবেশ। অনেক ধন্যবাদ। এবার একটু খেলার বিষয়ে আসতে চাই জনাব শামীম, যেহেতু আপনি ক্রীড়া বিশ্লেষক, একই সাথে নানা জল্পনা ও প্রতীক্ষার পর টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নেতৃত্বে থাকছেন শান্ত এবং তাসকিনকে করা হয়েছে সহ অধিনায়ক। তাসকিন শেষ পর্যন্ত থাকবেন কিনা এটিও মাথায় রাখার মতো একটি বিষয়। সেক্ষেত্রে একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আপনার চোখে টি-20 স্কোয়াড কেমন হলো, এবং এই মুহূর্তে তাসকিন আক্রান্ত হওয়ার পরও দোলায় আছেন, কিন্তু তিনি কয়টা ম্যাচ খেলতে পারবেন বলে মনে হয়? মানে ওনার শারীরিক অবস্থা আসলে কেমন? আপনারা তো আমাদের চেয়ে অনেক বেশি জানেন। যেটি হচ্ছে যে আমি প্রথমে দুটো কথা বলতে চাই। একটি হচ্ছে যে আমরা যেভাবে ভাবি, আমরা যেভাবে চিন্তা করি দলটি কি হবে, কার থাকা উচিত, নির্বাচকরা, ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট হয়তো সেভাবে ভাবেন না। তাদের কাছে আরো অনেক বেশি তথ্য থাকে, তারা অনেক বেশি বিশ্লেষণ করেন, তারা অনেক বেশি ম্যাচ সিচুয়েশনে কার পারফরমেন্স কি সেগুলো বিবেচনা করেন, এবং সেই বিবেচনা করে তারা যে দলটি ঘোষণা করেছেন সেটি সেরা দল। এখন আমাদের দ্বিতীয় কথা হচ্ছে যে এই দলটি এখন বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে, সেটি কেমন হলো, ভালো মন্দ, দুর্বল শক্তিশালী যাই হয়ে থাকুক না কেন, সেটি এখন বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে, এবং আমাদের উচিত এই দলের জন্যই আমাদের আওয়াজ তোলা, এই দলকে সাপোর্ট করা এবং তারা ভালো করবে এই প্রত্যাশাটি করা। কিন্তু আমি যদি বলেন আপনাকে যে এটা সার্বিক ব্যাপারে, তাহলে আমি বলবো যে আমি কিছুটা আশাহত। আমাদের যে অতীতে যে ধারাবাহিকতা ছিল আমাদের নির্বাচনের ক্ষেত্রে দেখেছি, নির্বাচকরা যেটা করেছেন, আমি আশা করছিলাম যে নতুন নির্বাচকের কাছ থেকে আমরা একটু অন্যরকম পাবো, কিন্তু সেটি পাইনি। যে প্রথম আমাদের বড় সমস্যা হচ্ছে যে আমাদের কোয়ালিটি প্লেয়ার, একই পজিশনে কোয়ালিটি প্লেয়ার অনেক নেই, ফলে আমাদেরকে বাছাই করার খুব একটা সুযোগ থাকে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ, আমার মনে হয় আমি যতদিন থেকে দেখছি যে এটা একটা বড় ধরনের প্রভাব বিস্তার করে, অমুককে না যাবে না, অমুক চলে না, সেই জিনিসটি করে আগেই আমরা কি করি, ক্ষেত্রটা ক্ষুদ্র করে ফেলি। আমরা এমন একটা জায়গায় নিয়ে আসি, তখন সেই দল থেকে দল বাছাই করা খুব কঠিন কিছু হয় না, এবং বাংলাদেশের এই যে দলটি ঘোষণা করা হচ্ছে তাও সেটি তাই, এর সাথে চমকের কিছু নেই। কিন্তু এই যে আপনি যেটি বললেন তাসকিনের ব্যাপারটি কিন্তু একটু ইন্টারেস্টিং, যে একজন আহত প্লেয়ার, আমরা ঠিক জানি না যে তাসকিন কবে ফিরবেন। তাসকিন কি বিশ্বকাপে আগে ফিরতে পারবেন? বিশ্বকাপের ম্যাচ আগে উনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বা আমাদের যে প্র্যাকটিস ম্যাচ আছে সেখানে
ফিরবেন না এটি নিশ্চিত। তিনি কি ফিরতে পারবেন? এবং যেটি দেখবেন যে সাধারণত দলের ব্যাটাররা যারা ইনজুরিতে পড়েন, ডাক্তাররা বলে দেন। আমরা গত বিশ্বকাপে দেখেছি কেন উইলিয়ামসনের ব্যাপারে দেখেছি, ট্রাভিস হেডের ব্যাপারে দেখেছি যে তাদেরকে ইনজুরি অবস্থায় ক্যারি করেছে, কিন্তু ডাক্তাররা বলে দিয়েছেন যে এতদিন পরে, দুটো ম্যাচ পরে কেন উইলিয়ামসন খেলতে পারবে এবং তিনি খেলেছেন। ব্যাটারদের ক্ষেত্রে সুবিধা হলো যেটা যে তাদেরকে লোডটা কম নিতে হয়, তারা ফিল্ডিং এর সময় দেখবেন যে তাদের বদলি খেলোয়াড় ফিল্ডিং করছেন, কিন্তু পেসাররা কিন্তু সহজে এই ইনজুরি থেকে ফিরে আসে না। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে, যে রানিং একটা টুর্নামেন্টে পেসাররা ফিরে আসবেন, তাসকিনে যে এটি হয়েছে সেখান থেকে রিহেব করে তিনি ফিরবেন, আর ফিরলেও তিনি যে পুরো আত্মবিশ্বাসী খেলতে পারবেন সেটি কিন্তু না। তো এই ক্ষেত্রে আমি অবাক হয়েছি যে একজন ইনজুর্ড প্লেয়ার যার অনিশ্চিত এখনো, হয়তো আমাদের নির্বাচকরা মেডিকেল রিপোর্ট দেখেছেন, তারা হয়তো নিশ্চিত কখন থেকে খেলবে, কিন্তু আমাদের কাছে যে অনিশ্চয়তা, সেই ক্ষেত্রে যেটি হচ্ছে যে তিনি সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। এখন ধরুন আল্লাহ না করুক, এরকম আমরা চাই না, হয় না, কিন্তু যদি হয়ে যায় কোথাও যে শান্ত খেলতে পারলেন না কোনো কারণে, তখন সহ অধিনায়ক কে হবে? তখন সহ অধিনায়ক তো অধিনায়ক হবেন, তখন সেক্ষেত্রে অধিনায়ক কে হবে? এটি একটি ব্যাপার। এবং যেটি হচ্ছে যে কেন তাসকিনকে এবার এত গুরুত্ব দেওয়া হলো, সেটিও একটি ব্যাপার। আমার ধারণা যে আমরা যখন মনে করেছি যে গুরুত্ব দেওয়া হলো, আপনার ব্যাখ্যা কি মনে হয়? আমার যেটি মনে হয় যে আমরা এক এক ক্ষেত্রে এক এক ধরনের, আমাদের নির্বাচকরা, ক্রিকেট বোর্ড, আমার ক্রিকেট অপারেশনস, তারা এক এক ক্ষেত্রে একই ধরনের বিবেচনা করছেন। আমরা যখন বলেছি যে মুস্তাফিজ আইপিএল এ খেলুক, তখন তো ওনারা বলছেন যে না, মুস্তাফিজ আইপিএল এ খেলার দরকার নেই, আমরা পরিপূর্ণ মানে একেবারে ফ্রেশ মুস্তাফিজকে চাই বিশ্বকাপে। কিন্তু একই সময় দেখুন তাসকিন ইনজুরি প্রবণ, তাসকিনের ইনজুরি সমস্যা আছে, এবং আমাদের এখানে প্রচন্ড গরম ছিল, কিন্তু সেখানে তাসকিনকে কিন্তু 50 ওভারের ম্যাচে একের পর এক ম্যাচ খেলানো হয়েছে এই গরমের মধ্যে। কেন? মুস্তাফিজকে আমরা ফ্রেশ চাই, তাসকিনকে আমরা ফ্রেশ তাসকিনকে চাইনি। এবং তারপরে ওই জিম্বাবুয়ে টিমে তাসকিন আমাদের জন্য ফিট, তাসকিন আমাদের দলের জন্য একেবারেই অপরিহার্য এবং সাংঘাতিক ইম্প্যাক্টফুল প্লেয়ার হবেন এবং অবদান রাখতে পারবেন, সেটি নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু তাসকিন তো পরীক্ষিত, তাহলে আমাদের জিম্বাবুয়ের সাথে তাকে ম্যাচগুলো খেলাতে হলো কেন? তো এই ধরনের যে ব্যাপারগুলো আছে, সেই যে মানে নির্বাচকদের তাদের যে ক্রাইটেরিয়া যেটা বলেন একজনের ক্ষেত্রে, আরেকজনের ক্ষেত্রে ঠিক উল্টোটা কাজ করেন। আমি যেমন ধরুন সাব্বির, সাইফুদ্দিনকে বলা হচ্ছে যে তিনি তারা যেটা আশা করছেন সেটা করতে পারেননি, ফলে সাইফুদ্দিন বাদ করেছেন। তো যাকে নেওয়া হয়েছে সাকিব, জুনিয়র সাকিব, তিনি কি সে আশাটা পূরণ করেছেন? সাইফুদ্দিন 4 ওভারে 55 রান দিয়েছেন, সাকিব 4 ওভারে 42 রান দিয়েছেন। আবার আমাদের যে সিনিয়র প্লেয়ার লিটন, শান্ত, সৌম্য, তারা কি সে প্রত্যাশা পূরণ করেছেন? তাহলে সাইফুদ্দিনকে বাদ দিলে হলো, তারা কেন থাকলেন? আবার দেখুন তরুণ প্লেয়ারের কথা বলা হচ্ছে যে আপনার তরুণ তানভীরকে নেওয়া হয়েছে, বলা হচ্ছে তরুণ, সে ধারাবাহিকভাবে ভালো করেছে, কিন্তু একই কথা যদি আপনি ইমন পারভেজ ইমনের কথা বলেন, সেও তো ডিপিএল বিপিএল এ ধারাবাহিকভাবে ভালো করেছে, সেও তো তরুণ, সেও তো সম্ভাবনাময়। কিন্তু আমরা যখন আমাদের টপ অর্ডারে ভালো না করছেন না আমাদের সিনিয়ররা, যাদের কাছে আশা করছি, সেক্ষেত্রে কিন্তু পারভেজ ইমনকে একটি ম্যাচও দেখা হয়নি মানে ইয়ে করার জন্য। তো যেটা হচ্ছে যে আমাদের এই দলটি যদি এই ধরনের আরো অনেক সেক্ষেত্রে ছোট করে জানতে চাই জনাব শামীম, সেতে সাম্প্রতিক সময় টি-20তে আমরা দেখেছি যে বাংলাদেশের বোলিং লেটার মার্ক পেলেও ব্যাটিং নিয়ে ভয়ঙ্কর দুশ্চিন্তা আছে। ফ্র্যাঞ্চাইজি লিগে যেমন রান বন্যা দেখেছি, আবার ব্যাটাররা সেভাবে ক্লিক করছেন না। সেক্ষেত্রে বিশ্বকাপকে মাথায় রেখে আপনার কাছে কি মনে হয় এই যে ঘটনাগুলো আমরা দেখলাম, এর পুনরাবৃত্তি কি হবে? দলটা যেটা হচ্ছে সেটা এখন বাংলাদেশের দল, আমরা সেই দলটাকে সাপোর্ট করবো, সেই দলটাকে নিয়ে প্রত্যাশা করবো। কিন্তু আপনি দেখুন যে আমরা যাদের সিনিয়র, যাদের উপর আমরা আমাদের ব্যাটিং লাইন আপটা আমরা করছি, প্রত্যাশা করছি, শান্ত, সৌম্য, লিটন, সাকিব এবং মাহমুদুল্লাহ, সিনিয়র এবং অভিজ্ঞ প্লেয়ার, এই 5 জনের মধ্যে 4 জন অফ ফর্ম। শান্ত, সৌম্য, লিটন, সাকিব 4 জন কিন্তু অফ ফর্মে আছে। তাহলে আমাদের ব্যাটিং লাইন আপটা কোথায় থাকলো? এবং বিশ্বকাপের মতো মঞ্চে যে সবাই এই অফ ফর্ম থেকে ফিরে এসে ফর্মে ফিরবেন, ভালো করবেন, সেটি কিন্তু মানে ঠিক আমরা এই ধরনের উদাহরণ কিন্তু খুব বেশি নেই যে পুরো 4 জনই অফ ফর্মে ফিরে এসে ভালো অবদান রাখবেন, ভালো করবেন। এবং যেটি হচ্ছে যে আমাদের আসলে আমি মনে করি যে আমাদের অতীতে যেমন ছিল, এখনো যেটা আছে যে আমরা আমাদের নির্বাচকরা যে ব্যাপারটিকে তাদের ভীষণের মধ্যে হয়তো সেই আশাই করছি। জনাব শামীম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।